এসএসসি ফলাফল কি অবস্থা? ঈদের পরেই পরীক্ষা, কিন্তু বাংলা সেকেন্ড পেপার কিছুই করা হয়নি, তাই তো? তোমাদের বাংলা সেকেন্ড পেপারের কোশ্চেন একদম মূল বই থেকে হবে। যে 30টা এমসিকিউ হবে, সেই 30টা এমসিকিউ তোমার বই থেকে দেবে। শুধুমাত্র এমসিকিউ না, এছাড়া অন্যান্য আইটেম গুলো বই থেকে আসবে। সো এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই, জাস্ট খালি তোমাদের যে বইটা আছে সেই বইটা ভালোভাবে পড়ো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ অর্থাৎ পরিচ্ছেদ নাম্বার 31 থেকে শুরু করব। পরিচ্ছেদ নাম্বার 31 যদি তুমি শেষ করতে পারো, এই পরিচ্ছেদ নাম্বার 31-এ কি কি আছে সেটা একটু দেখো। পরিচ্ছেদ নাম্বার 31-এ আছে শব্দ ও পদের মধ্যে পার্থক্য, বর্গ, বাক্যের সাধারণত অংশ কয়টি সেটির আলোচনা, বাক্যের যে দুটি অংশে ভাগ করা যায় সেটির আলোচনা, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার সেটির আলোচনা, বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপর বেস করে বাক্য কয় ভাগে ভাগ করা যায় সেটির আলোচনা, এবং বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যের প্রকারভেদ। তো আমরা 31 নম্বর পরিচ্ছেদ যদি পড়ি তাহলে দেখা যাবে 32, 33, 34 এই পরিচ্ছেদগুলো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা 31 নম্বর পরিচ্ছেদটা একটা একটা করে ধরে বিস্তারিত আলোচনা করব। পুরো ক্লাসটা ভালোভাবে দেখো, এই একটা ক্লাসে আশা করি 5 থেকে 6টা পরিচ্ছেদ তোমার একদমই হয়ে যাবে। তো শুরুতেই আসো যে বাক্যের অংশ শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে যেটা আছে। আচ্ছা, একটা কাজ করো, তোমাদের যে বোর্ড বইটা আছে সেটা খুলে নাও এবং বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে ক্লাসটা করে নাও। তো দেখো, শব্দ আর পদ, শব্দ আর পদ অনেকেই ভুল করে যে কোনটা শব্দ কোনটা পদ। এখন দেখো তোমাদের বইয়ে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে সজল ও লতা বই পড়ে। সজল ও লতা বই পড়ে, এই একটা বাক্য, একটা অর্থবোধক বাক্য। এটা কি একটা বাক্য, তাই তো? অর্থবোধক, যেটা দ্বারা আমরা একটা অর্থ পাচ্ছি, অর্থবোধক বাক্য। এই বাক্যে দেখো কয়টা শব্দ আছে? 1, 2, 3, 4, 5। তাহলে আমি দেখো শব্দ বললাম, আবার এগুলো কিন্তু পদও। তাহলে পদ কোনটা আর শব্দ কোনটা? দেখো, যদি বাক্যে ব্যবহৃত হয় কোনো শব্দ তাহলে সেটি পদ, কোনো অর্থবোধক বাক্যে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় তাহলে সেটা পদ। এখানে সজল ও লতা বই পড়ে, এখানে 5টি শব্দই বাক্যে ব্যবহৃত হয়েছে, এই জন্য এই 5টি শব্দকে আমরা পদ বলবো। সেই সাথে সাথে এই 5টি শব্দ, এবার এই 5টি শব্দ যদি আলাদা আলাদা ভাবে বসতো, সজল, লতা, বই, পড়া, এভাবে যদি আলাদা আলাদা বসতো তাহলে অবশ্যই এগুলো প্রত্যেকটি এক একটা শব্দ। আর এই শব্দগুলোই যখন অর্থবোধক কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন সেগুলো পদ হয়ে যাবে। তাহলে পদ আর শব্দের মধ্যে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এবার আসো দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে বর্গ। বর্গ কোনগুলো? একটা বাক্যে অনেক সময় একাধিক শব্দ গুচ্ছ আকারে বসে, যেগুলোকে বর্গ বলে। তোমাদের বইয়ে উদাহরণ আছে যে সজল ও লতা, এই 3টা শব্দ সজল ও লতা মিলে কি হয়েছে? একটি বর্গ হয়েছে, তাই তো? দেখো, তোমাদের এই বর্গটা আবার পরিচ্ছেদ নাম্বার 32-এ যাও, এই বর্গটা আবার 4টা ভাগে ভাগ করা আছে। তো তোমাদের বইয়ে এই বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ এবং ক্রিয়া বর্গ এগুলো কাকে বলে বা কিভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা একটু বইটা দেখো। বইয়ে যদি আমি বলি যে বইয়ে আছে বিশেষ্য বর্গের ক্ষেত্রে বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। এক্ষেত্রে একটা উদাহরণ বই থেকেই দেই যে অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। এখানে এই যে অসুস্থ ছেলেটি, এটা কেন বিশেষ্য বর্গ হলো? বর্গ বের করার ক্ষেত্রে একদমই একটা সহজ টেকনিক শেখাই দেই, এই টেকনিকটা ফলো করলে প্রত্যেকটা বর্গ তুমি খুব সহজে বের করতে পারবা। দেখো, ধরো তোমাকে এইটা দিল মার্ক করে যে এইটা কোন বর্গ। এক্ষেত্রে তুমি পরের যে শব্দটা আছে সেই শব্দটা আগে বের করবা যে এটা কোন পার্টস অফ স্পিচ বা এটা কোন পদ। তাহলে দেখো, ছেলে এটা কি নাউন বা বাংলার বিশেষ্য, তাই তো? অর্থাৎ তোমাকে যে শব্দটা মার্ক করে দেবে যে এটা কোন বর্গ, তুমি জাস্ট খালি পরের শব্দটাকে আইডেন্টিফাই করবা যে এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন পদ। যেই পদ বের হবে সেই বর্গ। অর্থাৎ দেখো, ছেলেটি কি বিশেষ্য, তার মানে এটি বিশেষ্য বর্গের উদাহরণ। ক্লিয়ার?
যেহেতু তোমাদের এমসিকিউ করতে হবে, তাই শর্টকাট সব টেকনিক শিখে যাও। অত বিস্তারিত ভাবে তোমরা পড়ে নিতে পারো, বাট মনে রাখার জন্য এটা সব থেকে বেস্ট টেকনিক। এটা ধরো বিশেষ্য বর্গ গেল। তারপর বইয়ে আরেকটা আছে বিশেষণ বর্গে, যে ভারী সুন্দর, ভারী সুন্দর। আমি তোমাদের কি বলেছি, যে পরের যে শব্দটা আছে সেই শব্দটাকে আগে মার্ক করবা, তারপর এটা কোন পার্টস অফ স্পিচ বা কোন পদ সেটা বের করবা। সুন্দর, বিউটিফুল, অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। তার মানে এটা কোন বর্গ? বিশেষণ বর্গ। বুঝতে পারছো? এইভাবে তুমি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বর্গ সবগুলো মিলাই দেখো। তুমি জাস্ট খালি পরের যে পদটা থাকবে সেইটাকে টার্গেট করবা, যে এইটা কোন পদ, যেই পদ হবে সেই বর্গ। বিশেষ্য পদ হলে বিশেষ্য বর্গ, বিশেষণ পদ হলে বিশেষণ বর্গ। আবার যদি এটা ক্রিয়া বিশেষণ পদ হয় তাহলে ক্রিয়া বিশেষণ বর্গ, আর ক্রিয়া যদি হয় তাহলে ক্রিয়া বর্গ। ক্লিয়ার? দেখো বর্গের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে উদ্দেশ্য আর বিধায়ক। উদ্দেশ্য আর বিধায়ক, পরিচ্ছেদ নাম্বার 33। ঠিক আছে, পরিচ্ছেদ নাম্বার 33 আছে হচ্ছে গিয়ে বাক্যের দুইটি অংশে ভাগ করা যায় বাক্যকে, একটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধায়ক। এখান থেকে কোন ধরনের এমসিকিউ আসতে পারে? উদ্দেশ্য আর বিধায়কের ক্ষেত্রে এই পরিচ্ছেদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্দেশ্য বের করা, বিধায় বের করা, উদ্দেশ্য প্রসারক বের করা, বিধায় প্রসারক বের করা, আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পূরক বের করা। এইটা খুবই গুরুত্বপূর্ণ, পূরক বের করাটা খুবই গুরুত্বপূর্ণ। পূরকটা এমসিকিউ আকারে অনেক আসে, অনেক দেখবা যে বোর্ডের কোশ্চেন, ভালো ভালো স্কুলগুলোতে টেস্টে এই কোশ্চেনটা আসে। তাহলে আমরা উদ্দেশ্য আর বিধেয়ের পরিচ্ছেদ নাম্বার 33-এ চলে যাই। আমরা ছিলাম 31-এ, আমরা 31-এর মধ্যেই 33 নম্বর পরিচ্ছেদ শেষ করে ফেলবো। তো চলো, যে তোমাদের বইয়ে যে প্রথম উদাহরণটা রয়েছে, যে সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে। কি ম্যারিডিয়াস স্টুডেন্ট, গাছতলায় বসেও সে বই পড়ে। আচ্ছা, এবার আসো এখান থেকে আমরা উদ্দেশ্য, উদ্দেশ্য প্রসারক, বিধেয়, বিধেয় প্রসারক আর বিধেয়ের পূরক এই জিনিসটা ক্লিয়ার করে ফেলবো। পূরক জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এর জন্য মাস্ট তোমাকে মনে রাখতে হবে, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। তো দেখো এখানে মূল বাক্য যদি ধরি, তাহলে মূল বাক্যের ক্ষেত্রে আমরা সুমন বই পড়ছে, বা তুমি বলতে পারো সুমন পড়ছে, তাই তো? সুমন পড়ছে, তাহলে সুমন হচ্ছে উদ্দেশ্য, এটা তো আমরা জানি, বুঝি। পড়ছে হচ্ছে বিধায়ক। উদ্দেশ্য হচ্ছে সুমন আর পড়ছে হচ্ছে বিধায়ক। এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে উদ্দেশ্য প্রসারক কোনটি, বিধায়ক প্রসারক কোনটি। শর্টকাট টেকনিক মনে রাখো, যে উদ্দেশ্য সম্পর্কে বলা এক্সট্রা সব কথাই হচ্ছে উদ্দেশ্য প্রসারক, আর বিধায়ক সম্পর্কে বলা সব কথাই হচ্ছে বিধায়ক প্রসারক। ক্লিয়ার? এবারে দেখো বইটা আমি ফাঁকা রেখেছি, এই যে বিধেয়ের পূর্বে ব্যবহৃত যে বিশেষ্য বা নাউনটি রয়েছে সেটি হচ্ছে পূরক। বুঝতে পারছো? তাহলে পূরক কোনটা? বিধেয়ের পূর্বে বসা যে বিশেষ্যটি রয়েছে সেটি হচ্ছে পূরক। তাহলে আমরা উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক এবং পূরক বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম। তো দেখো এখানে আবু সাইদ হচ্ছে উদ্দেশ্য, আর উৎসর্গ করাটা ছিল কি? বিধায়ক, তাই তো? এতটুকু তো বুঝতে পারছো, আবু সাইদ উৎসর্গ করেছিল। তাহলে এবার আসো বাঙালি জাতির অহংকার, এটি হচ্ছে এই উদ্দেশ্যের কি? প্রসারক। ক্লিয়ার? আর কোটা বিরোধী আন্দোলনের জন্য এটি হচ্ছে বিধেয় প্রসারক। বোঝো বিষয়টা? আবু সাইদের সম্পর্কে যেটা বলা হয়েছে যে বাঙালি জাতির অহংকার, আবু সাইদ, এটা হচ্ছে উদ্দেশ্য প্রসারক, আর কোটা বিরোধী আন্দোলনের জন্য এটা হচ্ছে বিধেয় প্রসারক। আর এই যে জীবন, এটা হচ্ছে বিধেয় পূরক। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিধেয় পূরকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ এর জন্য মাস্ট তোমাকে পড়তেই হবে। আর এছাড়া এই যে 2024 সালে রংপুরের রাজপথে, এগুলো বিধেয় প্রসারকের অংশ। ক্লিয়ার? আশা করি উদ্দেশ্য বিধেয়, উদ্দেশ্য প্রসারক, বিধেয় প্রসারক, বিধেয় পূরক এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপর জাস্ট খালি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো সহায়িকা বই থেকে, ইনশাআল্লাহ সবগুলো এমসিকিউ তোমরা কারেক্ট করতে পারবা।
এরপরে আসো যে পরিচ্ছেদ নাম্বার 34-এ, যেটাতে তোমাদের সরল, জটিল, যৌগিক অর্থাৎ গঠনগত দিক থেকে যে তিনটি প্রকার রয়েছে, সরল, জটিল আর হচ্ছে যৌগিক, এই তিনটি আলোচনা করি। দেখো, প্রথমে যদি বলো যে বাক্য সরল বাক্য কোনগুলো, বইয়ে দেয় আছে যে এতে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সরল বাক্যগুলো এমনিতে দেখলেই বোঝা যায় যে এটা সরল বাক্য, তারপরেও যাদের এই সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা বা ফাইনাইট আর অসমাপিকা ক্রিয়া, এই দুটা ক্রিয়া নিয়ে একটু কনফিউশন আছে, আজকে হচ্ছে গিয়ে সেই কনফিউশনটা একবারে দূর করে দেব। বুঝতে পারছো? সমাপিকা এবং অসমাপিকা কিভাবে দেখে বুঝে ফেলবা সেটা ট্রিক্সটা দিয়ে দিচ্ছি, যে তোমরা জাস্ট খালি অসমাপিকা সম্পর্কে এই তথ্যটা জেনে রাখো যে ক্রিয়া প্লাস এ লে আর হচ্ছে তে থাকবে। যে যেই ভার্বগুলোতে বা ক্রিয়া শেষে এ লে তে দেখবা, একদম চোখ বন্ধ করে অসমাপিকা ক্রিয়া ধরে নিবা, এ বাদ দিয়ে যা আছে সব সমাপিকা। এখন আরেকটা জিনিস, খালি যদি ক্রিয়াটা শেষে থাকে, মানে একটা বাক্যের শেষে থাকে, ক্রিয়াটা যদি একটা বাক্যের শেষে থাকে এবং সেই ক্রিয়ার সাথে এ যুক্ত থাকে, তাহলে সেটা কিন্তু আবার সমাপিকা ক্রিয়া। যেমন বললো যে সুমন বই পড়ছে, এই যে পড়ছে, সের সাথে এ যুক্ত আছে, আমি কি বলছি? অসমাপিকা কি ক্রিয়া প্লাস এ, কিন্তু এই এটা যদি শেষে থাকে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া অবশ্যই সেটা মাঝে থাকবে বা যে কোনো বাক্যের যে কোনো অংশে থাকবে, সেটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি এটা শেষে থাকে সেটা সমাপিকা ক্রিয়া। এবার তোমাদের বইয়ের যে উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো দু একটা তুলে দেই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা যে পাখিগুলো নীল আকাশে উড়ছে, পাখিগুলো নীল আকাশে উড়ছে, তাহলে এটা কোন বাক্য? দেখো, উড়ছে শেষে এ আছে, যদি শেষে এ থাকে আমরা কি দেখেছিলাম, সেটা সমাপিকা ক্রিয়া। আর এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, তাই পাখিগুলো উড়ছে, এটা সরল বাক্য। এবার আসো তাহলে জটিল বাক্য কি? এখানে একটি বাক্যের সাথে আরো আশ্রিত অনেকগুলো বাক্য থাকতে পারে, সেটা হচ্ছে জটিল বাক্য। আরো সহজ করে বলে দেই যে দুটি বাক্যের মাঝে যদি কমা দেখো, তাহলে সেটা জটিল বাক্য ধরে নিবা। আর অবশ্যই জটিল বাক্যগুলোতে প্রথমটার সাথে দ্বিতীয় বাক্যে একটা কন্ডিশন থাকবে, যে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি করো তাহলে আমি করব, যদি তুমি বলো তাহলে আমি খাবো, এই ধরনের বিভিন্ন কন্ডিশন থাকে। তাহলে একটা জটিল বাক্যের উদাহরণ দিয়ে দিই। দেখো, যদি তুমি যাও তবে আমার দেখা পাবে, যদি তুমি যাও তবে আমার দেখা পাবে, বা তবে তার দেখা পাবে। তো এই যে বাক্যটা দেখো, মাঝখানে একটা কমা আছে, চোখ বন্ধ করে একদম জটিল বাক্য দিয়ে দিবা, অত ভাবা চিন্তার বিষয় নেই। এই যে একটা কন্ডিশন আছে, যদি তবে, যদি তুমি আসো তবে আমার দেখা পাবে বা তার দেখা পাবে, যেটাই বলো, বইয়ে তার দেয়া আছে। তাহলে এটা হচ্ছে জটিল বাক্যের উদাহরণ। এবার আসো যৌগিক বাক্য। যৌগিক বাক্যে যোজকের তোমরা দেখা পাবা, যে বইয়ে আছে আমি বই পড়ছে আর সীমা রান্না করছে, এই দেখো একটা যোজক। এরকম ও, এবং, আর, এইসব যোজক যদি দেখো কোনো বাক্যের মাঝখানে বসেছে, তাহলে সেটা চোখ বন্ধ করে যৌগিক বাক্য। তাহলে সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, জটিল বাক্য একটা বাক্যের সাথে আরেকটা বাক্য কন্ডিশন দ্বারা যুক্ত থাকবে, মাঝখানে কমা থাকবে। আরো একটা বিষয় হচ্ছে, একটা বাক্য আরেকটা বাক্য ছাড়া স্বয়ংসম্পূর্ণ হবে না। আর যৌগিক বাক্যে যোজক দ্বারা বাক্য দুটি যুক্ত হয়ে থাকে, এক্ষেত্রে দুই বা ততোধিক বাক্য যোজক দ্বারা যুক্ত হয়ে থাকতে পারে। এরপরে আসো আমরা সাধারণত বাক্যের যে তিনটা অংশ রয়েছে, কর্তা, কর্ম আর ক্রিয়া, সেটা নিয়ে একটু আলোচনা করি। যে কর্ম আর ক্রিয়ার মাঝে একটা ভুল হয়, অনেকেই বাক্যের মধ্যে ব্যবহৃত কর্মকে ক্রিয়া ভেবে থাকে। যেমন আমি যদি বলি আমি ফুটবল
খেলে। তো এই হামিদ হচ্ছে কর্তা, এটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি, হামিদ হচ্ছে কর্তা। এবার এই খেলাটাকে অনেকে মনে করে খেলছে, তার মানে কর্ম করছে, তাহলে এই খেলা হচ্ছে কর্ম। এটা অনেকেই ভেবে থাকে, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এই খেলাকে কি করে কর্ম ভেবে থাকে, কিন্তু আসলে এই খেলাটা কি? খেলাটা তোমরা যারা জানো এটা হচ্ছে ক্রিয়া বা প্লে। এটা কি? অবশ্যই ভার্ব, তাই না? প্লে তো অবশ্যই ভার্ব, তার মানে খেলা হচ্ছে ক্রিয়া। তার মানে এখানে কর্মটা হচ্ছে ফুটবল, ফুটবলটা হচ্ছে কর্ম। অর্থাৎ এই ক্রিয়াকে যে চালায় সে হচ্ছে কর্তা, আর যাকে অবলম্বন করে এই ক্রিয়াটা সম্পাদিত হয়ে থাকে সেটা হচ্ছে কর্ম। এখানে খেলাটা কাকে অবলম্বন করে সম্পাদিত হয়ে থাকে? অবশ্যই ফুটবলটা দ্বারা। তার মানে ফুটবল হচ্ছে কর্ম আর খেলা হচ্ছে ক্রিয়া, হামিদ হচ্ছে কর্তা। ক্লিয়ার? কর্তা, কর্ম আর ক্রিয়া নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে আসো, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা। অর্থাৎ এমন একটা বাক্য, তোমাদের বইয়ে যে উদাহরণটা দেয়া আছে, আমার মা, আমার মা চাকরি করেন। আর আরেকটা অপশন, আর আরেকটা রয়েছে যে তিনি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে? যে বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপর ডিপেন্ড করে বাক্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয়। যদি বিধেয় অংশে বা শেষের অংশে ভার্ব থাকে তাহলে সেটা হচ্ছে গিয়ে সক্রিয় বাক্য। ক্লিয়ার? সেটা হচ্ছে সক্রিয় বাক্য। আর যদি বিধেয় অংশে কোনো ভার্ব না থাকে তাহলে সেটা অক্রিয় বাক্য। ক্লিয়ার? তবে এখানে আরেকটা বিষয়, যে এই যে বিধেয় অংশের ভার্ব থাকা না থাকা, এই বাক্যটা যদি তুমি পাস্ট টেন্সে লেখো বা ফিউচার টেন্সে লেখো, তাহলে যদি তুমি পাস্টে লেখো যে তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এক্ষেত্রে কিন্তু আবার এটা, এই বাক্যটা সক্রিয় বাক্য, যেহেতু এই যে বা বিধেয় অংশে ক্রিয়া চলে এসেছে। আবার যদি বলো তিনি বাংলাদেশের নাগরিক হবেন ফিউচারে, তাহলে আবার দেখো কি ক্রিয়া চলে এসেছে। ক্রিয়া চলে আসা মানে এটা সক্রিয় বাক্যে পরিণত হওয়া। ক্লিয়ার? এই হচ্ছে বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকার উপর ডিপেন্ড করে দুই প্রকার বাক্য, সক্রিয় বাক্য আর অক্রিয় বাক্য। এবার আসো লাস্ট যে বিষয়টা বাকি আছে, বাক্যের লক্ষ্য অনুযায়ী 4 প্রকার এখানে রয়েছে তোমাদের বইয়ে। বিবৃতিবাচক, যেটাকে ইংরেজিতে অ্যাসার্টিভ নামে চেনো। তারপরে রয়েছে হচ্ছে প্রশ্নবাচক, প্রশ্নবাচক যেটাকে তোমরা ইন্টারোগেটিভ নামে চেনো। এছাড়া আরো আছে অনুজ্ঞাবাচক, আর হচ্ছে আবেগ বাচক। অনুজ্ঞাবাচক কোনটা? দেখো বিবৃতিবাচকের মধ্যে হা বোধক আর হচ্ছে গিয়ে না বোধক দুইটা আছে, অর্থাৎ অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। যে আমি ভাত খাই, আমি ভাত খাই না, একদম সোজা কথায়। প্রশ্নবাচকের মধ্যে অবশ্যই তোমাকে প্রশ্ন করবে যে তোমার নাম কি, তুমি কোথায় থাকো। তোমাদের বইয়ে রয়েছে যেমন এই যে তোমার নাম কি, সুন্দরবন, সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়, এগুলো হচ্ছে প্রশ্নবাচক। অনুজ্ঞাবাচক, দেখো অনুজ্ঞাবাচক তোমাদের বইয়ে রয়েছে আমাকে একটি কলম দাও, তোমার মঙ্গল হোক। আর আবেগবাচক রয়েছে দারুণ, আমরা জিতে গেছি, অতি উঁচু পাহাড়ে উঠে তো আমি ভয়ে মরি। এই হচ্ছে তোমাদের 31 নম্বর পরিচ্ছেদের বিস্তারিত বিষয়াবলী। এই 31 নম্বরের মাধ্যমে আমাদের 32, 33, 34 অনেকগুলো পরিচ্ছেদ হয়ে গিয়েছে। এভাবে তোমাদের সবগুলো পরিচ্ছেদ ইনশাআল্লাহ ক্লাস আকারে তোমরা পাবা। পরীক্ষার আগেই সবগুলো পরিচ্ছেদ তোমরা খুব ভালোভাবে শেষ করে ফেলো। সকলের জন্য শুভকামনা। পরীক্ষা ভালো হোক তোমাদের। আল্লাহ হাফেজ।